দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উসমা হাসান। দর্শক, আমরা সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করি আমাদের হ্যাপেনিং পয়েন্টে। আজকেও আমাদের বিষয় নির্ধারিত হয়েছে রোহিঙ্গা সমস্যার সমাধান কোন পথে। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলবো। তার আগে জানতে চাইবো আসলে রোহিঙ্গা কারা? মিয়ানমার থেকে বলা হয় ওরা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশ থেকে বলা হয় ওরা ওদের দেশের নাগরিক। যদি ইতিহাসটা একটু আপনার মাধ্যমে জানতে চাই তাহলে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ। এটিএন নিউজের দর্শকদের আমার সালাম। আসলে আমাদের ইতিহাসটা জানা খুবই প্রয়োজন। এই রোহিঙ্গা নামের এই ইন্দো আরিয়ান এই রেসটা শত শত বছর ধরে রাখাইন মায়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করে আসছে এবং এর ইতিহাস শত শত বছরের। অষ্টম শতাব্দী থেকে মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা এই এলাকাতে ব্যবসা করতে আসতো এবং তাদের বিভিন্ন নৌকাডুবির কারণে অনেক মুসলমান আরব ব্যবসায়ীরা এখানে থেকে যেতে বাধ্য হয়। অনেকে মায়ানমারের লোকাল মহিলাদের বিয়ে শাদী করে, সংসার করে, তারা থেকে যায়। তো ওখান থেকে আসলে এই রোহিঙ্গাদের বসবাস শুরু হয়। আপনার মায়ানমার নাগরিক এবং আরব মুসলমানদের মিশ্রণে যে সন্তানগুলো হয়েছিল তারাই রোহিঙ্গাতে শুরু হয়। এবং 1413 সালে নারে মেঘলা নামে একজন রাখাইন রাজা, উনি বাংলার সুলতানের কাছ থেকে 20,000 মুসলমান সৈনিক নিয়ে তার রাজ্যটা পুনরুদ্ধার করে এবং এই পুনরুদ্ধার করার পরে 20,000 মুসলিম সোলজার 1430 সাল থেকে মায়ানমারে অবস্থান করছে। তারা হচ্ছে রাখাইন। এবং 1700 শতাব্দীতে পর্তুগিজ এবং ডাচরাও হাজার হাজার মুসলমান কৃতদাস বিক্রি করেছে রাখাইন রাজ্যে। রাখাইন রাজ্য তখন একটা ধনী রাজ্য ছিল। সো এই রাখাইন রাজ্যে এই রোহিঙ্গাদের বসবাস শত শত বছর ধরে। এবং মায়ানমারের স্বাধীনতার পর থেকে কিন্তু সকল ন্যাশনাল ইলেকশনে রাখাইনরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং এখন পর্যন্ত টোটাল 17 জন রোহিঙ্গা মায়ানমার সাংসদ ছিল। 17 জন, এর মধ্যে 2 জন নারী রোহিঙ্গা সাংসদ ছিল। এম এ রশিদ নামে এক ভদ্রলোক, যিনি আংসাং সুচির বাবা, এবং ইউনু যে প্রধানমন্ত্রী ছিলেন প্রথম, তাদের খুবই ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা ছিলেন এবং উনি শ্রমমন্ত্রী ছিলেন মায়ানমারের মন্ত্রিসভায়। এবং আব্দুর রাজ্জাক নামে এক ভদ্রলোক, উনি আংসাংয়ের সাথে নিহত হন। আংসাং যখন অ্যাসাসিনেটেড হন, ওনার এত ক্লোজ বন্ধু ছিলেন আব্দুর রাজ্জাক যে একসাথে। সো এবং ইউনো যে প্রথম মায়ানমারের প্রধানমন্ত্রী, 1954 সালের সেপ্টেম্বর মাসে একটা রেডিও ব্রডকাস্টে উনি বলেছিলেন যে মায়ানমারে অ্যাকচুয়ালি 135টা উপজাতি আছে। এর মধ্যে বামার হচ্ছে মেজরিটি, যেখানে 68% হচ্ছে বামার, এবং বর্তমান মিলিটারি জান্তা এবং সবাই বামাররাই হচ্ছে দেশটাকে কন্ট্রোল করে, তারা বাকিদের সহ্য করতে পারে না। এবং ইউনো বলেছিল সকল গোষ্ঠী ইনক্লুডিং রোহিঙ্গারা মায়ানমারের সদস্য এবং সকলের মতন রোহিঙ্গাদের সম অধিকার আছে মায়ানমার। এটা 1954 হি ডিক্লেয়ার। সো এখানে কোনো সন্দেহ নাই যে এরা মায়ানমারের নাগরিক। এখন চট্টগ্রাম ওই এলাকাটা রাখাইনের কাছাকাছি হওয়াতে ভাষার মিল থাকতে পারে, বাট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এরা মায়ানমারের নাগরিক এবং মায়ানমারের উচিত তাদের নাগরিক হিসাবে গ্রহণ করা। এবং তারা অন্যায়ভাবে বাকি অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপরও মায়ানমার জান্তা অত্যাচার চালায় এবং রোহিঙ্গাদের উপর চালিয়েছে এবং তারা বাধ্য হয়েছে বাংলাদেশে চলে আসতে। আসলে রোহিঙ্গা সমস্যার সমাধানের কথা বলবার আগে এই ইতিহাসটা আমাদের অবশ্যই জানতে হবে এবং আপনি খুব সুন্দরভাবে বলেছেন। তবে বর্তমান সরকার কিন্তু বেশ উদ্বিগ্ন। আসলে আমাদের দেশের সাথে এই সমস্যা ওতপ্রোতভাবে সম্পৃক্ত। 7 বছর ধরে 12 লাখের বেশি কিন্তু রোহিঙ্গা ঢুকেছে এবং গত 2 মাসে 80,000-এর মতো আরও বেশি ঢুকেছে। তো এর আগে অনেকবার কিন্তু জান্তা সরকারকে এই বিষয়ে কথা বলা হয়েছে এবং কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি, তাদের প্রতিনিধি দল থেকে কোনো কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক বিশ্ব অনেকবার অনেক কথা বললেও তারা কিন্তু এগিয়ে আসেনি এখন পর্যন্ত। কেন? এটাও খুব ভালো একটা প্রশ্ন। এবং মায়ানমার কিন্তু জোরপূর্বক তাদেরকে, আমি যখন ব্রিগেডিয়ার জেনারেল ছিলাম, আমি আর্ম ফোর্সেস ডিভিশনে আমি ডিজি গোয়েন্দা ইন্টেলিজেন্স দায়িত্ব পালন করি। এবং 1917 সালের অগাস্টের প্রথম দিকে আমরা দেখি যে রাখাইন রাজ্যে অতিরিক্ত পরিমাণ মায়ানমার সেনা সদস্য ডিপ্লয় হচ্ছে। তখন আমাদের মধ্যে সন্দেহ হয়। আমরা তাদের যে ডিফেন্স প্রতিরক্ষা উপদেষ্টা, তাকে ডাকি তাকে 17ই অগস্ট, এবং তাকে জিজ্ঞেস করি কী ব্যাপার, তোমাদের এত মিলিটারি কেন এখানে আসছে?
তখন সে বলে যে না এটা আমাদের ইন্টারনাল একটা এক্সারসাইজ, একটা প্রশিক্ষণ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট তারপরেই কিন্তু 25 তারিখ থেকে রোহিঙ্গা আসা শুরু করে। আমি ন্যাশনাল কমিটি ফর রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন, এই কমিটি, জাতীয় কমিটির মেম্বার ছিলাম। আমি 5 বার রোহিঙ্গা কাউন্টার পার্টের সাথে আমি নেগোসিয়েশন করেছি, 3 বার মায়ানমারে এবং 2 বার বাংলাদেশে। এবং ওদের যে তাতমা দাও বলে, ওদের যে সশস্ত্র বাহিনী, এটা খুবই শক্তিশালী একটা বাহিনী। মিং অং লাং উনি হচ্ছে এটার প্রধান সিনিয়র জেনারেল। উনি 2011 সাল থেকে এই পজিশনে আছেন এবং হি কন্ট্রোলস দি নেশন। তাতমা দাও মায়ানমার সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী যেটা চায় সেটাই মায়ানমারে হয়। এবং ওদের সংসদে 25% সিট হচ্ছে সশস্ত্র বাহিনী সদস্যদের জন্য রিজার্ভ। এবং ওদের কোনো আইন পরিবর্তন করতে হলে 75% বেশি ভোট লাগে সংসদে। সুতরাং সেনাবাহিনীর কথা ছাড়া ওখানে কিছু চলে না। 2011 সাল থেকে সে পাওয়ারে আছে। এবং বামারদের, সে এই মিং অং সিনিয়র জেনারেল, উনি বামারদের আধিপত্য বিস্তার করতে চান। এবং উনি শুধু বাংলাদেশে না, চীনে মায়ানমারের 1 লক্ষ রেফুজি আছে। ভারত 2062 থেকে 64 সালে 3 লক্ষ ভারতীয়দের তারা বিতাড়িত করেছে মায়ানমার থেকে। 1,28,000 থাই নাগরিককে তারা থাইল্যান্ডে তারা বিতাড়িত করেছে। সুতরাং মায়ানমারে বামার ছাড়া ওরা কাউকেও সহ্য করতে চায় না। এবং তারা এবং জাতিসংঘ জন্য ইট ইজ এ বিগ থ্রেট ফর বাংলাদেশ। এটা আমাদের তো এত ধনী রাষ্ট্র বাংলাদেশ না। এবং এই 1.2 মিলিয়ন রোহিঙ্গা আমাদের ইকোনমির উপর একটা বিশাল চাপ। যদিও আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের সাহায্য করছে, আমি জানি না ডোনাল্ড ট্রাম্প আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যটা নিশ্চয়ই কমে যাবে। উনি তো সারা বিশ্বে অনুদান কমিয়ে দিচ্ছে। এবং এটা কিন্তু জাতিসংঘের জন্য, ইউনাইটেড নেশন নিডস প্রবলেমস লাইক দিস টু সার্ভাইভ। সো আমার মনে আছে, আমার একটা ছোট ভাই, সে মাইগ্রেশন যে অর্গানাইজেশন আছে, মাইগ্রেশন ইউএনের যে অর্গানাইজেশনটা, ওখানে চাকরি করতো। এবং রোহিঙ্গা সমস্যা শুরু হওয়ার পরে তার চাকরি চলে গেল এবং তার পরিবর্তে বিদেশে আরও 4-5 জন চলে আসলো। সো কক্সবাজারে এই সমস্যা হওয়াতে জাতিসংঘর একটা রমরমা ব্যবসা, ওখানে অনেক বিদেশি এখন চাকরি করছে, সমুদ্রের পাড়ে তারা চাকরি করছে। এটা তাদের জন্য অত্যন্ত একটা সুবিধাজনক একটা অবস্থা। বাট বাংলাদেশের জন্য এটা ইটস এ বিগ থ্রেট টু বাংলাদেশ, নট অনলি টু আওয়ার ইকোনমি, ইটস এ বিগ থ্রেট টু দি সিকিউরিটি অফ বাংলাদেশ, দি রিজন, অ্যান্ড ইটস এ গ্লোবাল থ্রেট সিকিউরিটি। আমি পরবর্তীতে সময় পেলে এটা আমি হয়তো আপনাকে বিস্তারিত বলবো। স্যার, ইউরোপীয় ইউনিয়নের কথা একটু, আপনি যেহেতু বলছেন আন্তর্জাতিক কথাবার্তা আসছে, ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এই বিষয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে বেশ কিছুদিন যাবত কাজ করছে। তাদের নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি খুব একটা আশাবাদী না, বিকজ উই আর টকিং অ্যাবাউট 1.2 মিলিয়ন রোহিঙ্গা। যেটা কি ইউরোপ কি তাদেরকে নিয়ে যেতে পারবে? কখনো নিতে পারবে না। একসময় তারা প্রস্তাব দিল যে আমরা থার্ড কান্ট্রি রিপ্যাট্রিয়েশন করবো, কিছু কিছু রোহিঙ্গাদের নিয়ে যাব। এবং এটা তো আরও ডেঞ্জারাস। আপনি স্যার, মিয়ানমারের উপর কি তারা চাপ প্রয়োগ করতে পারে না? অবশ্যই করতে পারে, বিকজ মিয়ানমার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এভরিবডি। চায়না জন্য মিয়ানমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সিচুয়েতে একটা পোর্ট করেছে, ওখান থেকে পাইপলাইন করে তারা চায়নাতে নিয়ে গেছে। বিকজ মালাক্কা স্ট্রেটের মাধ্যমে যে তেল যায়, এটা অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ জায়গা। বাংলাদেশে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হচ্ছে, কিন্তু সরাসরি তারা কি মিয়ানমারকে কখনো এরকম চাপ প্রয়োগ করছে বা করা কি উচিত? আমি সেটাই বলছি যে আন্তর্জাতিক মহল, ভারতের মায়ানমারের অনেক ইন্টারেস্ট, ওরা কালাদান প্রজেক্ট আছে মায়ানমারের মধ্য দিয়ে যেতে। চায়না বাংলাদেশের বন্ধু, বাট মায়ানমারও চায়নার অনেক ক্লোজ বন্ধু, তাদের পাইপলাইন গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র মায়ানমারের উপর ইন্টারেস্ট আছে, ওখানে নানা রকমের মিনারেল পাওয়া যায় আছে, আমি শুনেছি। সুতরাং বাংলাদেশে এই শক্তিশালী রাষ্ট্রগুলো যতটুকু ইন্টারেস্ট, ততটুকু ইন্টারেস্ট তাদের মায়ানমারের উপরও অনেক ক্ষেত্রে বেশি। সুতরাং এই জন্য কেউ কিন্তু বড় বড় পাওয়ার, যাদেরকে আমরা বন্ধু হিসাবে, চায়না আমাদের কাছে সাবমেরিন বিক্রি করেছে, পাশাপাশি মায়ানমারের কাছে অ্যান্টি সাবমেরিন টর্পেডো বিক্রি করেছে। সো নোবডি ইজ আওয়ার ফ্রেন্ড ইন টার্মস অফ মায়ানমার। এবং ইউরোপিয়ান রাষ্ট্রগুলো একবার বলেছিল আমরা কিছু থার্ড কান্ট্রিতে নিয়ে যাব। বাট এটা আরও ডেঞ্জারাস কেন? বিকজ 12 লক্ষর মধ্যে তারা 500 বা 1000 বা 10,000ই নিয়ে গেল, তখন কিন্তু বাকিরা আর কোনোদিন বাংলাদেশ ছেড়ে যেতে চাবে না, ওই আশায় যে আমরা একদিন ইউরোপে যাব। এবং শুধু এটাই না, মায়ানমারে যে রোহিঙ্গারা আছে এখন, তারাও বাংলাদেশে চলে আসবে ওই আশায় যে আমরা একদিন অস্ট্রেলিয়া, একদিন ইউরোপে চলে যাব। সো দিস ইজ নট এ সলিউশন। এবং এটা আমাদের জন্য একটা বিশাল, সেটি চলমান রয়েছে এবং দফায় দফায় রোহিঙ্গাদের উপর কিন্তু অত্যাচার চলছে, যে কারণে কিন্তু তারা এক প্রকার আসতে বাধ্য। এবং বাংলাদেশ যেহেতু তাদের বর্ডারের কাছাকাছি, বাংলাদেশে এসেছে এবং মাঝে মাঝে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববাসীরা অনেক কথা বললেও কিন্তু তারা একেবারেই নিশ্চুপ রয়েছে।
আচ্ছা, এখন আপনার কাছে জানতে চাইবো যে এত রোহিঙ্গা যে বাংলাদেশ গ্রহণ করেছে তাতে কক্সবাজার যে বিশাল একটা ক্যারিয়ার জুড়ে রয়েছে তাদের ক্যাম্প, এখন এই রোহিঙ্গা ক্যাম্পেই কিন্তু শুরু হয়েছে সন্ত্রাসবাদ, এক প্রকার মাথাচাড়া দিয়ে কিন্তু উঠেছে। তো আমরা কিন্তু যদি দেখি যে আমি গত 6 বছরের একটা প্রতিবেদনে 189 জনের কাছাকাছি সেখানে নিহত হয়েছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। তো এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপকর্ম, মাদক ব্যবসা সহ আরো অনেক কিছুই কিন্তু সেখানে ঘটছে এবং এই কক্সবাজার এলাকাবাসী বেশ আতঙ্কে রয়েছে। এ বিষয়ে আসলে কোনো সুরাহা আছে কিনা, কি করা যায়? এটা ইজ এ টিকিং টাইম বম, এই যে রোহিঙ্গাটা। এবং কুতুব পালং হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ রেফুজি ক্যাম্প এবং এটা একটা সেন্টার ফর র্যাডিক্যালাইজেশন এবং মিলিটেন্সি অ্যান্ড টেররিজম। বিকজ এই যে ইয়াং মাইন্ডগুলো ওখানে বসে আছে অলস, কোনো কাজ নাই, খাওয়ার টেনশন নাই, কোনো কিছু টেনশন নাই। সুতরাং এটাকে বলে বেলুন স্কুইজ এফেক্ট। বিশেষ করে আইএস ধ্বংসের পরে এই বিশ্বের সন্ত্রাসীরা এখন চেষ্টা করবে নতুন কোনো জায়গা আইডেন্টিফাই করতে যেখানে তারা এই সন্ত্রাসীরা রিক্রুট করতে পারবে। এবং দিস ইজ এ ভেরি ইউনিক প্লেস ওয়ার এটা হতে পারে। এবং এটা আমরা বিভিন্ন খবরেও আমরা পাচ্ছি যে তারা র্যাডিক্যালাইজড হচ্ছে। এবং পাশাপাশি ট্রান্স বর্ডার বিভিন্ন ক্রাইম শুরু হয়েছে, ড্রাগ ট্রাফিকিং। ড্রাগ তো ওখান থেকে ইয়াবা এক পকেট ভরা ইয়াবা আনলেই কয়েক হাজার টাকা তার লাভ হচ্ছে। এবং এগুলা যখন আমরা রেফুজিরা আসা শুরু করে রোহিঙ্গারা, আমি এই বিষয়ে আরো জানবো, আসলে সেখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ড এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আরো কিছু জানবার আছে। আমরা এই মুহূর্তে একটি ছোট বিরতিতে যাব। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর সবাইকে আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আমরা কথা বলছিলাম রোহিঙ্গা সমস্যা এবং সমাধান নিয়ে। আপনি বলছিলেন যে কক্সবাজারবাসী আসলে বেশ আতঙ্কেই আছে, তাদের এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নানা ধরনের অপকর্মে তারা জড়িয়ে যাচ্ছেন। আরেকটু জানতে চাইবো যে কি অবস্থা আসলে সেখানে। ক্যাম্পগুলোতে আমি জানি না আপনি গেছেন কি না, এটা খুবই একটা বিভৎস। মানে আমার মনে হয় পৃথিবীতে ডেনসিটি ওয়াইজ বসবাস যদি চিন্তা করেন তাহলে এটা ওই কক্সবাজারের ক্যাম্পগুলোতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছোটো জায়গার মধ্যে তারা আছে। এবং কিছু কিছু জায়গা আছে ওখানে পুলিশও যেতে ভয় পায়। এবং ওখানে তো প্রায়ই খবরে আসে যে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে কিডন্যাপ হচ্ছে, খুনাখুনি হচ্ছে, ইত্যাদি হচ্ছে। এবং দিস ইজ এ ভেরি ফার্টাইল রিক্রুটমেন্ট গ্রাউন্ড ফর রিক্রুটিং টেররিস্ট। এবং এটা আমি যখন চাকরিতে ছিলাম আমি একবার একটা এক্সারসাইজ করার চেষ্টা করলাম যে কত সহজে একজন রোহিঙ্গা দেশের অন্যান্য জায়গায় চলে যেতে পারে। সো আমি একটা রোহিঙ্গা পরিবারকে একটা কমন বাসে উঠালাম টেকনাফে, এবং আরেকটা রোহিঙ্গা পরিবার একটা মাইক্রো বাসে উঠালাম। তখন পুলিশ বলছিল যে আমাদের এখান থেকে চট্টগ্রাম পর্যন্ত 19টা না কয়টা চেক পয়েন্ট আছে। আমি দেখতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি এই চেক পয়েন্টে তারা ধরা পড়ে কি পড়ে না। এবং ইউল বি সারপ্রাইজ টু সি দ্যাট এটা ধরা পড়েনি। আমি পিছিয়ে পিছিয়ে আসলাম এবং চট্টগ্রামের কাছাকাছি আসার পর তাদেরকে নামিয়ে আবার ফেরত নিয়ে গেলাম। তার মানে ইট ইজ ভেরি ইজি ফর দেম টু গো টু এনি প্লেস। তার মানে আমি প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও তাদের বিস্তার আছে তাহলে। এবং আমাদের অসৎ পাসপোর্ট কর্মকর্তাদের কারণে অনেক রোহিঙ্গা তারা বাংলাদেশি পাসপোর্ট নিয়েছে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা বিভিন্ন দেশে গিয়ে অপরাধ করেছে এবং দোষটা হয়েছে বাংলাদেশের, এবং তারা টাকার বিনিময়ে অবৈধভাবে তাদেরকে এই পাসপোর্টটা দিয়েছে। তো এটা আমাদেরকে কঠিনভাবে আরেকটা বিষয় হচ্ছে যে এখন তো পুলিশ ভেরিফিকেশনটাও লাগছে না। আমরা একবার বললাম যে ওখানে তার কাটা বেড়া দিয়ে তাদেরকে অবরুদ্ধ রাখতে হবে তারা যাতে দেশে অন্যান্য, তখন আবার ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ তারা বললো না এটা জেলখানা না, তাদেরকে আটকে রাখা যাবে না। বাট এটা যে একটা সিরিয়াস ইম্প্যাক্ট টু আওয়ার সিকিউরিটি এটা কিন্তু তারা বুঝতে চেষ্টা করেনি। এবং সহজেই আমার মনে হয় ইতিমধ্যে একটা বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে গেছে। সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। ডেনসিটির কথা যে আপনি বলছিলেন, এদের সংখ্যাটা প্রতি বছর কিরকম হারে বাড়ছে এটা একটু যদি আমি জিজ্ঞেস করি। এটা আমি স্ট্যাটিস্টিক্স এখন আমি বলতে পারবো না, বাট ওই এলাকার মানুষ ভেরি প্রোডাক্টিভ। তো হাজার হাজার শিশু জন্ম হয়েছে রেগুলার। আমি শিওর যে 17-18 সালে যা আসছিল তার থেকে তারপরে জন্মই হচ্ছে মিনিমাম 1 লক্ষ জন্ম হওয়ার কথা। মানে তারা, আর ওখানে তো বর্ডারগুলো তো এত প্রোটেক্টেড না। আমার মনে হয় তো রেগুলার ভিত্তিতে অল্প স্বল্প তো আসতেই থাকে বাংলাদেশে। যারা আসছে তারা কখনোই, বিকজ আমি এমন রোহিঙ্গাদের সাথে কথা বলেছি তারা বলেছে এইবার আমি 4th টাইম, 4র্থবার আসলাম।
প্রতিবার আমরা অত্যাচারিত হয়ে আসি, কিছু পরিবারের এখানে সংখ্যা তারা মারা যায়, আমরা আসি, সবকিছুতে safe feel আবার আমরা করছে। চলে যাই, আবার আমাদেরকে পাঠানো হয়। তো এইবার আমরা আর যাব না, আমরা উইল ডাই হিয়ার, আমরা এখানে মৃত্যুবরণ করব, আমাদেরকে কেউ ফেরত পাঠাতে পারবে না। তার মানে কি এখানে কি ওই দিকটার চাইতে এখানে কি তারা বেশি সেফ? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আমি তো মায়ানমারের আমাদেরকে ওই এলাকাতেও নিয়ে গেছিল, রাখাইন স্টেট যেখানে রোহিঙ্গারা থাকে। আপনি চিন্তা করতে পারবেন না তাদের কি দুর্বিষহ। আপনাকে একটু আমি কথায় কথায় জানছিলাম যে আপনি গিয়েছেন সেখানে, তাহলে ওইখানে প্রেক্ষাপটে যারা আছেন তারা কি অবস্থায় আছেন একটু খুবই খারাপ অবস্থা। ওখানে প্রত্যেকটা গ্রাম এর ইজ ফেন্সড, তার কাটা বেড়া দেওয়া। আপনি এক গ্রামে যদি বসবাস করেন, আরেক গ্রামে যদি বিয়ে করেন, আপনার স্ত্রীর সাথে দেখা করতে গেলে আপনাকে তাদের তাকমা দেওয়ার পারমিশন নিয়ে আপনাকে যেতে হবে। আপনার একটা সন্তান জন্ম হলে আপনি তাদেরকে ট্যাক্স দিতে হবে। আপনি ছাগল পালেন, গরু পালেন, এটা একটা বাচ্চা হলে তাদেরকে ট্যাক্স দিতে হবে। সো এবং দে হ্যাভ নো এক্সপোজার টু এডুকেশন, দে হ্যাভ নো এবং আমরা যখন গিয়েছিলাম তখন মায়ানমার বলছিল যে এই বছর 170 জন রাখাইন ইয়াঙ্গুনে আসছে লেখাপড়া করার জন্য, যাদের 20, 25, 30 লক্ষ মানুষের একটা গ্রুপের মাত্র 200 জন পড়াশোনা করতে গেছে হায়ার এডুকেশন। দিস ইজ নো নাম্বার। সো দে আর হাইলি ডিপ্রাইভ, বারে বারে তারা অত্যাচারিত হয়েছে। এবং বাংলাদেশে তো শুধু 70 সালের না, তারা বারে বারে আমাদের হাতে সময় খুবই কম। অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ক্ষতি মোকাবেলায় যদি আমি বলি, তাহলে আমাদের দেশের এখন প্রেক্ষাপটে রোহিঙ্গাদের সাথে আমরা কি শেষ সময় এসে পৌঁছে গেছি কিনা? একেবারে। আমি যখন তারা আসলো, আমি হিসাব করেছিলাম প্রতিদিন 2টা ফুটবল গ্রাউন্ড পরিমাণ গাছ তারা কেটে ফেলছিল রান্না করার জন্য। তখন আমরা বললাম যে না, কুকিং ফিউল দিতে হবে, শুধু রেশন দিলেই হবে না। এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য অত্যন্ত খারাপ, এটা আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত খারাপ, শুধু আমাদের দেশের জন্য না, আমাদের রিজন। এটাতে আপনার হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, মানুষজনকে মায়ানমার হয়ে মালয়েশিয়া হয়ে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। ওয়েপেন ট্রাফিকিংয়ের একটা জায়গা, এখান থেকে অস্ত্র পাচার হবে বিভিন্ন দেশে, মানব পাচার হবে, ড্রাগ স্মাগলিং হবে। এবং এটা একটা অত্যন্ত খুবই একটা কঠিন অবস্থা আমাদের জন্য, হেলথের জন্য। এখানে অনেকেই HIV পজিটিভ আসছে রোহিঙ্গা, তাদের থেকে বাঙালিদের মধ্যে এই রোগটা ছড়াবে। একসময় বাচ্চাদের যে ডিপথেরিয়া হয়, এটা একটা অ্যাটাক হয়েছিল, অলদো সরকার এটা ভালোভাবে এটা দমন করতে পেরেছে। সো ইট ইজ আই সেড ইট ইজ এ টিকিং টাইম বম। আমাদের ওরকম আর্থিক সক্ষমতা নাই এত বড় একটা জনগোষ্ঠীকে এত লালন পালন করা। এবং আস্তে আস্তে যখন UN এবং পাশ্চাত্য দেশগুলো এই সাহায্য কমিয়ে দেবে, তখন আমাদের জন্য ইট উইল বি এ বিগ বার্ডেন। ওরা যখন প্রথম আসছিল তখন কিন্তু সারা দেশ থেকে মুসলমানরা তাদের জন্য খাবার পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে। বাট কতদিন? ইট ইজ অলরেডি 8-9 ইয়ার্স। এবং মায়ানমার, আমি আজকে বলে দিই, তারা সহজে, আমরা যদি তাদেরকে বাধ্য না করি ডিপ্লোম্যাটিক্যালি অর ফোর্সফুলি, দে উইল নেভার টেক দিস রোহিঙ্গাস ব্যাক। অ্যান্ড ইট ইজ টাইম ওয়ার উই হ্যাভ টু put pressure on Myanmar to take them back. আমরাও আশা করব আসলে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কোন একটি শক্তভাবে স্টেপ নেবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এত কথা বলবার জন্য রোহিঙ্গা সমস্যা নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। ATN নিউজ দর্শকদের ধন্যবাদ। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই আজকের। আর যারা যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানটি দেখছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।